তাহলে আমাদের অ্যালভিউলার ভেন্টিলেশন আমাদের যদি আমরা রেসপিরেটরি রেট ধরে নিই সেটা হচ্ছে যে 12, আর আমাদের নর্মাল টাইটার ভলিউম হচ্ছে 500 ml, আর ডেড স্পেস ভলিউম নর্মাল অ্যান্ডামিকের ডেড স্পেস ভলিউম কত আমরা ক্লাসের শুরুতে পেয়েছি সেটা হচ্ছে 150 ml। 150 ml তাহলে আমাদের এখানে হবে 350, তাহলে সেটা হচ্ছে 4200 ml। তো আমরা অ্যারাউন্ড সেটা ধরে নিই 4000 ml বা 4 লিটার। তো আমরা অ্যারাউন্ড সেটা ধরে নিতে পারি 4 লিটার। ওকে, আর আমাদের নর্মাল পারফিউশন, আমাদের লাংয়ে টোটাল কতটুকু ব্লাড আসে আমরা যদি সেটা বলি, আমাদের লাংয়ে ব্লাড আসলে কার থেকে আসে? রাইট ভেন্ট্রিকল থেকে আসে না? রাইট ভেন্ট্রিকল, দেন লাং থেকে সেটা যাবে কোথায়? লেফট ভেন্ট্রিকল, মানে লেফট এট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকল। তাহলে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড বের হবে পুরোটাই তো লাংয়ে আসে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের কতটুকু বের হয়? যদি 5 লিটার, অর্থাৎ কার্ডিয়াক আউটপুটের সমান, তাহলে 5 লিটার। তাহলে আমাদের লাংয়ে টোটাল পারফিউশন কত? 5 লিটার। লাংয়ে এয়ার কতটুকু আসতেছে সেটা হচ্ছে ভেন্টিলেশন, হচ্ছে অ্যালভিউলাতে কতটুকু আসতেছে? অ্যারাউন্ড 4 লিটার। তাহলে আমরা যদি বের করি যে আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও সেটা হবে কত? 4 ডিভাইড বাই আমাদের পারফিউশন কত, লাংয়ে টোটাল ব্লাড আসতেছে কত, সেটা হচ্ছে 5 লিটার। আমাদের রেশিওটা হবে 0.8। তাহলে নর্মাল আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও সেটা হচ্ছে 0.8 আমাদের পুরো লাংয়ের জন্য অ্যাভারেজলি। এখন আমরা দেখব যে সেটা এক একটা জোনের জন্য আমরা 3টা জোনে ভাগ করলাম না লাংকে, 3টা জোন, জোন 1, জোন 2 এবং জোন 3। এবং আমরা জানি অলরেডি যে জোন 1-এ ব্লাড ফ্লোটা হচ্ছে লোয়েস্ট এবং জোন 3-তে ব্লাড ফ্লোটা হচ্ছে হাইয়েস্ট, এবং সেটা হচ্ছে গ্র্যাভিটির কারণে হয়। যেহেতু গ্র্যাভিটির কারণে আমাদের ব্লাডটা উপরের দিকে কম যায় এবং নিচের দিকে বেশি যায়। এখন আমরা দেখি যে অ্যালভিউলার ভেন্টিলেশন কী চেঞ্জ হয়। অ্যালভিউলার ভেন্টিলেশন লাংয়ের জোন 1-এ কী হবে এবং জোন 3-তে কী হবে, আর জোন 2-তে বা কী চেঞ্জ হবে। তাহলে আমি যদি ভেন্টিলেশনটা দেখতে চাই, তাহলে আমরা এটা আমাদের লাং, হ্যাঁ, তাহলে এই লাংটাকেও আমরা চিন্তা করতে পারি অনেকটা যে এরকম। এটা হচ্ছে আমাদের যে ট্রাকিয়া, আমাদের এই পাশে হচ্ছে যে এটা আরেকটা লাং। আমরা যদি এটা চিন্তা করি যে আমরা লাংটাকে জাস্ট লাংয়ের নিচে কি আছে, একটা ডায়াফ্রাম, আমরা জাস্ট এটা চিন্তা করতে পারি যে আমাদের লাংটাকে আমরা ডায়াফ্রামের উপরে বসিয়ে রাখছি এবং এটাকে আমরা এখানে ঝুলানো অবস্থায় আসতে, ঝুলানো অবস্থায়। তাহলে লাংয়ের তো নিজের একটা ওয়েট আসবে, লাংয়ের নিজের ওয়েটটা কোন দিকে কাজ করে? এটা অবশ্যই নিচের দিকে কাজ করবে, এবং সেই ওয়েট বা গ্র্যাভিটির কারণে এই যে নিচের দিকে পুলিং, সেই পুলিংটা ও সবচেয়ে বেশি হবে কোথায়? উপরের দিকে, অর্থাৎ উপরের এখানে। আমি যদি উপরের এই অংশটার কথা বলি, এটা হচ্ছে আমাদের জোন 1, আমরা এখানে ভাগ করে দিই যে উপরের অংশটা, সেটা হচ্ছে আমাদের জোন 1। তাহলে এই জোন 1-এর উপরে এই নিচের জোন 2, জোন 3, অর্থাৎ এই পুরো নিচের এই অংশটুকু ওয়েট নিচের দিকে টান দিবে না, নিচের দিকে পুল করবে। অর্থাৎ এই জোন 1-এর উপরে এই নিচের পুরো লাংটা একটা নিচের দিকে ফোর্স দেবে। সে ফোর্সের কারণে জোন 1-এর যে অ্যালভিউলাইগুলো, সেই অ্যালভিউলাইগুলোর দিকে যেহেতু নিচের দিকে ট্র্যাকশন ফোর্স কাজ করতেছে, সেই অ্যালভিউলাইগুলো নর্মালি থাকার কথা ছোটো ছোটো এরকম, মানে এরকম কন্ডিশন থাকার কথা, কিন্তু যেহেতু নিচের দিকে ওর একটা পুল কাজ করতেছে গ্র্যাভিটির কারণে, এই পুরো লাংয়ের ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, দেখা যাচ্ছে অ্যালভিউলাইগুলো এত ছোটো না থেকে ওরা নর্মালি একটু বড় বড় সাইজে হয়ে যায়। তাহলে এই বড় সাইজটা কেন হচ্ছে? যেহেতু নিচের দিকে পুল করতেছে ওদেরকে, ওদের গ্র্যাভিটির কারণে এই অংশের লাংটা। দেন আমরা যদি এখন এই মাঝখানের জোনের কথা বলি, তাহলে মাঝখানের জোনের উপরে ফোর্স জাস্ট কে দেবে? মাঝখানের জোনের উপরে জাস্ট ফোর্স এই নিচের অংশটুকু দেবে না, নিচের অংশটুকুর ওয়েট, নিচের অংশটুকুর ওয়েটের কারণে একটা নিচের দিকে ফোর্স পাবে মাঝখানে। তো মাঝখানেরটাতে যেহেতু একটু কম ফোর্স যাচ্ছে, এখানে অ্যালভিউলাইগুলো বড় হবে কিন্তু এত বড় হবে না জোন 1-এর মতো। তাহলে ওরাও হচ্ছে একটু মিডিয়াম সাইজ বড় হবে, মানে একটু মাঝারি টাইপের। এবং জোন 3-এরগুলো হচ্ছে সবচেয়ে ছোটো ছোটো থাকবে, আমাদের উপরে গ্র্যাভিটির ইফেক্ট ততটা নাই। গ্র্যাভিটির ইফেক্ট বেশি হচ্ছে কোথায়? জোন 1-এ। তাহলে আমার জোন এখন লাংয়ের তো যে অ্যালভিউলাইগুলো সেগুলো তো বড় হওয়ার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। আমি যদি সবগুলো অ্যালভিউলাইয়ের কথা বলি, ধরে নিই এটা হচ্ছে একটা অ্যালভিউলাই নর্মাল সাইজ এবং একটা অ্যালভিউলাই হাইয়েস্ট এতটুকু বড় হতে পারে। তো দেখা যাচ্ছে জোন 1-এর যে অ্যালভিউলাইগুলো ওরা অলরেডি অনেকটু বড় হয়ে আছে,
তাহলে ওদের এর চেয়ে বড় হওয়ার ক্যাপাসিটি কম। তাহলে আমার নতুন করে বাতাস এখানে আসবে, এখানে খুব কম আসবে না। তাহলে আমাদের যে উপরের জোন, আপার জোনে কী হয়, ভেন্টিলেশন একটু কম হয়, এবং মিডল জোনে ভেন্টিলেশন একটু বেশি হয়, এবং লোয়ার জোনে যেহেতু অ্যালভেলাগুলো এখন অনেক ছোট, তাহলে ওদের বড় হওয়ার একটু বেশি বড় হওয়ার ক্যাপাসিটি আছে। তাহলে সবচেয়ে বেশি ভেন্টিলেশন কোথায় হবে, লোয়ার জোনে। তাহলে আমরা বললাম যেহেতু ভেন্টিলেশন আপার জোনে কেন কম হবে, কারণ ওরা তো অলরেডি বড় হয়ে আসছে, এখন নতুন করে বাতাস অ্যালভেলাতে খুব কমই ঢুকতে পারবে না, এটাকে আর সামান্য একটু বড় করতে পারবে। কিন্তু জোনারগুলো যেহেতু অনেক ছোট, তাহলে অনেক বেশি পরিমাণে বাতাস জোন 3-তে প্রবেশ করতে পারবে। ওকে, তাহলে আমরা যদি ভেন্টিলেশনের কথা বলি, তাহলে আমাদের জোন 1-এর ভেন্টিলেশন হবে কম, এবং জোন 3-তে ভেন্টিলেশন হবে হাই। সেটা কেন, কারণ জোন 3-এর অ্যালভেলাগুলো অনেক ছোট, ওরা সাইজে অনেক বড় হতে পারবে। কিন্তু যেই আমার জোন 1-এর সেটা তো আগে থেকেই এতটুকু হয়ে আছে, তাহলে সেটা কি আর বড় হতে পারবে বেশি, তাহলে বেশি বাতাস নিতে পারবে না। ক্লিয়ার? এখন যদি আমরা 3টা জোনের মধ্যেই আমরা ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা দেখব, অর্থাৎ আমাদের আপার জোনে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কত, আমাদের মিডল জোনে আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও কত, এবং লোয়ার জোনে ভেন্টিলেশন পারফিউশন রেশিও কত, সেটা যদি আমরা দেখি, আমরা এটা দেখব যে আমাদের জোন 1-এ ভেন্টিলেশনও কম, অর্থাৎ এখানে বাতাসও কম আসতেছে, আবার আমাদের এখানে পারফিউশনও কম, অর্থাৎ এখানে ব্লাড ফ্লো কম আসতেছে। কিন্তু কম্পারেটিভলি দুটাই যেহেতু কম, আমাদের মনে হচ্ছে যে এই ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা এখানে নর্মাল থাকবে, যেহেতু দুটাই কমে যাচ্ছে। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে আমাদের ভেন্টিলেশন কমে, পারফিউশন কমে, কিন্তু জোন 1-এ আমাদের এখানে ব্লাডের যে গ্র্যাভিটি ইফেক্ট সেটা হচ্ছে বেশি, অর্থাৎ পারফিউশনটা বেশি কমে যায়। তাহলে পারফিউশনটা যেহেতু অনেক বেশি কমে যাচ্ছে ভেন্টিলেশনের তুলনায়, যদিও ভেন্টিলেশন কমতেছে, তাহলে দেখা যায় ওদের রেশিওটা, যেহেতু নিচেরটা অনেক বেশি কমে যায়, তাহলে ওদের রেশিওটা কী হয়, গ্রেটার দেন 1 হয়, এবং রেশিওটা হয় যে অ্যারাউন্ড 3। তাহলে আমাদের জোন 1-এ ভেন্টিলেশন পারফিউশন রেশিও কত হয়, 3। আমি আবার বলি, এখানে কিন্তু দুটোই কমে, আমাদের ভেন্টিলেশনও কমবে, পারফিউশনও কমবে, কিন্তু পারফিউশন রিলেটিভলি বেশি কমবে, যে কারণে আমাদের রেশিওটা 3 হয়। এবং জোন 2-এর মধ্যে, তাহলে আমরা এটা এখানে লেখা আছে যে এখানে হবে যে এটা হবে 3, এবং জোন 2-এর জন্য দেখা যাচ্ছে আমাদের ভেন্টিলেশনে কিছুটা কম, আবার এখানে আমি আজান দিচ্ছি। ওকে, তাহলে আমাদের জোন 2-এর জন্য আমাদের এখানে ভেন্টিলেশনও কিছুটা কম, পারফিউশন এবং কিছুটা কম, কিন্তু ওদের মধ্যে একটা ব্যালেন্স থাকে। তবে জোন 2-তে সেটা আমাদের খুব বেশি চেঞ্জ হয় না, তো ভেন্টিলেশন পারফিউশন রেশিও অনেকটা নর্মাল থাকে। আর জোন 3-এর জন্য এখানে আমরা যদি দেখি আমাদের ভেন্টিলেশন এবং পারফিউশন রেশিওতে, এখানে আমাদের পারফিউশনটা যেহেতু জোন 3-তে কম্পারেটিভলি অনেক বেশি হয়, ভেন্টিলেশনও বেশি হয়, কিন্তু পারফিউশনটা হয় যে অনেক বেশি ভেন্টিলেশনের চাইতে, যে কারণে যেহেতু পারফিউশন অনেক বেশি, যেহেতু নিচের ভ্যালুটা বাড়তেছে, তাহলে দুটো রেশিওটা আলটিমেটলি কী হয়, লেস দ্যান 1 হয়। তাহলে আমাদের এখানে ভেন্টিলেশন হবে লোয়েস্ট, এবং সেটা কত, 0.6।
তাহলে আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও হাইয়েস্ট হবে জোন 1-এ এবং লোয়েস্ট হবে জোন 6-এ। কিন্তু আমাদের অ্যাভারেজ যদি আমরা পুরো লাংয়ের জন্য একসাথে বলি, তখন আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কত হবে? 0.8। ওকে, তাহলে এটা একটা গ্রাফের মাধ্যমে আমরা এখানে দেখাচ্ছি যে আমরা এটা দেখাচ্ছি লাংয়ের বেস এবং এটা হচ্ছে লাংয়ের অ্যাপেক্স। লাংয়ের বেসের মধ্যে আমাদের ভেন্টিলেশন এবং আমাদের যে ব্লু দাগ সেটা হচ্ছে ভেন্টিলেশন এবং রেড যে দাগ সেটা হচ্ছে পারফিউশন। তার মানে হচ্ছে বেসের মধ্যে আমাদের ভেন্টিলেশনটা কম্পারেটিভলি বেশি, কিন্তু ভেন্টিলেশনের চাইতে পারফিউশনটা অনেক বেশি। তাহলে রেশিওটা কত হয়? দেখুন, ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা হয় 0.6। কিন্তু আমরা বেস থেকে আমরা যদি যতই উপরের দিকে যাব, তো দেখা যায় আমাদের ভেন্টিলেশন একটু কমবে কিন্তু পারফিউশনটা অনেক বেশি কমবে। তাহলে ওদের রেশিওটা কী হবে? যেহেতু পারফিউশন কম, অর্থাৎ নিচের ভ্যালুটা কমে যাচ্ছে, তাহলে রেশিওটা এদিকে বাড়তে থাকবে আস্তে আস্তে। আর আমি যদি এটা লিখি V/Q, তাহলে নিচের ভ্যালুটা যত কমবে আমাদের রেশিওটা তত বাড়তে থাকবে। তাহলে আমাদের ভেন্টিলেশনটা পারফিউশনটা কমতেছে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা আস্তে আস্তে বাড়তেছে। এবং যেখানে গিয়ে ভেন্টিলেশন এবং পারফিউশনটা সমান, সেখানে আমার রেশিওটা কত হবে? 1। দেন আমি যদি আরও অ্যাপেক্সের দিকে যেতে থাকি, তাহলে আমার কী হবে? এখন পারফিউশনটা কমে যাবে গ্র্যাভিটি ইফেক্টের কারণে, কিন্তু ভেন্টিলেশন এতটা কমবে না। যেহেতু ভেন্টিলেশন মানে কি উপরের ভ্যালুটা যত বেশি, তো আমার রেশিওটা তত বেশি। এবং একদম অ্যাপেক্সে গিয়ে আমার পারফিউশন অনেক কম কিন্তু ভেন্টিলেশন অনেক বেশি, তাহলে এখানে গিয়ে আমার রেশিওটা কত হবে? অ্যারাউন্ড 3। ওকে, এখন আমরা হচ্ছে যে আমাদের কী কী ডিফেক্ট হতে পারে, অর্থাৎ ভেন্টিলেশন পারফিউশন নর্মাল যে ভ্যালুটা সেটা কখন চেঞ্জ হতে পারে। একটা হতে পারে আমাদের যদি ডেড স্পেস থাকে। ডেড স্পেস আমরা বলছি কখন তৈরি হবে, আমরা একটা উদাহরণ দিচ্ছি আমাদের শুরুতে, যে পালমোনারি অ্যাম্বোলিজম যদি হয়, যেমন এটা আমাদের পালমোনারি আর্টারি। সে পালমোনারি আর্টারিতে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার ইউজুয়ালি কত থাকে? অ্যারাউন্ড 40। তাহলে এখানে যদি কোনো একটা অ্যাম্বোলাই আমাদের এই পালমোনারি আর্টারি দিয়ে এসে এখানে কোনো একটা জায়গায় ব্লক করে দেয়, তাহলে সেখান থেকে সামনে কোনো ফ্লো হবে? সামনে ফ্লো না হলে, দেখো আমার তো বাইরের এয়ার থেকে এখানে অ্যালভোলাইতে বাতাস আসতেছে, কিন্তু বাতাসটা এখানে মনে করো আসলো, সে বাইরের যে এয়ার সেটাতে প্রেশার থেকে নর্মালি হচ্ছে 150। তাহলে বাইরের এয়ারে এখানে অ্যালভোলার প্রেশার কত? 150, অ্যারাউন্ড 150 মিলিমিটার মারবে। তাহলে সেই অ্যালভোলাই দিয়ে যখন এখানে বাতাসটা আসবে, যেমন যদি নর্মালটা দেখি, দেখো এই অ্যালভোলাইতে যেই ক্যাপিলারিটা আছে, এটা যেহেতু নর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, তাহলে এখানে কী হবে? গ্যাস এক্সচেঞ্জ হবে। তাহলে গ্যাস এক্সচেঞ্জ হবে এই অ্যালভোলাইতে, আর বাতাসের যে প্রেশার অক্সিজেনের, সেটা থেকে এই অ্যালভোলাইতে প্রেশার একটু কম হবে। কত? 104। কেন কমে যাচ্ছে? কারণ এখান থেকে তো কিছু অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে ক্যাপিলারিতে চলে আসছে, তাহলে অবশ্যই এখানে প্রেশারটা হবে 104, কমে যাচ্ছে। এবং এখানে আমার অক্সিজেনযুক্ত ব্লাড এখানে ফেরত আসতেছে। কিন্তু যেহেতু এখানে একটা অ্যাম্বোলাই এখানে লক করে দিচ্ছে ব্লাড ফ্লো, তাহলে আমার এই অ্যালভোলাইটা তো কোনো ব্লাড আসতেছে না, এবং এরপরে এই অ্যালভোলাইতে কোনো ব্লাড যাচ্ছে না। তাহলে এই দুটো অ্যালভোলাই ওরা যেহেতু গ্যাস এক্সচেঞ্জ করতে পারতেছে না, তাহলে বাইরে থেকে যে বাতাসটা আসতেছে সেটাই এখানে এক্স্যাক্টলি এখানে রয়ে গেছে, যে কারণে ওদের এখানে প্রেশারটা কত? 150 রয়ে গেছে এবং সেটা কমে নেই। ওকে, তাহলে এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এবং যেহেতু আমার দুটো অ্যালভোলাই কোনো গ্যাস এক্সচেঞ্জ করতে পারতেছে না, তাহলে এখানে গ্যাস এক্সচেঞ্জ যেহেতু কমপ্লিটলি হচ্ছে না, তাহলে এখানে আমার প্রেশারটা কত? মানে অক্সিজেনের প্রেশার সে যেটা হওয়ার কথা 100, সেটা একটু কম পাচ্ছি আমরা 70। তাহলে এখানে ভেন্টিলেশন ঠিক আছে, কিন্তু আমার সমস্যাটা কোথায়? পারফিউশনে। তাহলে আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও কি? V/Q। তাহলে এখানে আমার ভেন্টিলেশন ঠিক আছে, অর্থাৎ ভেন্টিলেশন ওকে, কিন্তু পারফিউশনটা কমে গেছে। ওকে, তাহলে এটা বলে আমরা ভেন্টিলেশন উইদাউট পারফিউশন, এই দুইটা অ্যালভোলাই। তাহলে এক্ষেত্রে আমরা এই দুইটা অ্যালভোলাইয়ের জন্য আমাদের ডান পাশে এই দুইটা অ্যালভোলাইয়ের জন্য যদি আমরা ভেন্টিলেশন পারফিউশন রেশিও বের করতে চাই, যে আমাদের ভেন্টিলেশন পারফেক্ট কিন্তু পারফিউশন এখানে আসতে অপারেশন হয়ে যাওয়ার কারণে 0, তাহলে আমরা যদি জিরো দিয়ে ডিভাইড করি, পারফিউশন যেহেতু 0, তাহলে সেটা আসবে কি? আমাদের ভেন্টিলেশন ঠিক আছে কিন্তু পারফিউশন এখানে 0, তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা হবে অনেকটা অসীমের কাছাকাছি। আর এখন
হাই ভেন্টিলেশন পারফিউশন রেশিও, অর্থাৎ যদি কোনো কারণে এমন হয় যে আমাদের এটা হচ্ছে একটা অ্যালভিওলাই আর এটা হচ্ছে একটা থমনিক, যদি পালমোনারি ক্যাপিলারিটা পুরোপুরি ব্লক হয়ে যায় তখন হচ্ছে সেটা আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা ইনফিনিটি হবে, সেটা বলবো আমার ডেড স্পেস। আমাদের এই অ্যালভিওলাইগুলো কী হবে, যেহেতু এখানে এক্সচেঞ্জ হচ্ছে না, এগুলো এখন ডেড স্পেস হবে, অর্থাৎ আমার ডেড স্পেস ভলিউম বেড়ে যাচ্ছে। আর যদি এরকম হয় যে আমার অ্যালভিওলাইটা ঠিক আছে কিন্তু এখানে ব্লাড ফ্লো নর্মাল থেকে অনেক কমে গেছে, অর্থাৎ কোনো ডিফেক্টের কারণে ব্লাড ফ্লো হচ্ছে কিন্তু ব্লাড ফ্লো অনেক কমে গেছে, তাহলে কী হবে, আমার নিচের ভ্যালুটা কমবে, তার হাই ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা অনেক বেশি থাকবে। আর লো ভেন্টিলেশন পারফিউশন রেশিও কী হবে, যদি আমার কোনো কারণে অ্যালভিওলাইটা বড় হতে না পারে, অর্থাৎ অ্যালভিওলাইটা ছোটো হয়ে গেছে, আমার এখানে ব্লাড ফ্লো ঠিক আসবে, অ্যালভিওলাইটা এক্সপ্যান্ড করতে পারতেছে না কোনো কারণে, তখন আমরা কী পাবো, লো ভেন্টিলেশন পারফিউশন রেশিও, অর্থাৎ আমার ভেন্টিলেশন কম হচ্ছে। ওকে, আর আরেকটা কন্ডিশন হতে পারে রাইট টু লেফট শান্ট, অর্থাৎ আমার এখানে যদি আমরা দেখি যে আমাদের অ্যালভিওলাইতে মানে কোনো কারণে ফ্লুইড জমে গেছে, তাহলে এই অ্যালভিওলাইটিকে আমার এখানে গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করবে, এখানে কি বাতাস আসবে, কিন্তু আমার তো এখানে ব্লাড ফ্লো হচ্ছে, তাহলে ব্লাড ফ্লো হচ্ছে কিন্তু এই ব্লাডটা এখানে এক্সচেঞ্জ পার্টিসিপেট করতেছে না, তাহলে এখানে কি আমার এখানে যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার মনে করো 40, সেই 40টা এখানে থেকে যাবে, এবং এটা যেহেতু ডিরেক্টলি আমার সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, তাহলে এই অংশটাকে আমরা কী বলবো, একটা শান্ট। শান্ট মানে যে ব্লাড ফ্লো হবে কিন্তু সেটা যদি এক্সচেঞ্জ না হয় অক্সিজেনের সাথে, তাহলে সেটা হবে শান্ট। তাহলে বাকি দুইটাতে তো আমার ঠিক আছে, দেখো এখানে আমার এখানে প্রেশার ছিল 150, যেহেতু এই দুইটা অ্যালভিওলাই এখানে গ্যাস এক্সচেঞ্জ করতেছে, তাহলে অ্যালভিওলার প্রেশারটা কমে হবে কত, 104, দেন 104 প্রেশার আমার ক্যাপিলারিতেও হবে, তাহলে যদি এটা তো 104 হতো তাহলে আমার এখানে প্রেশার আমরা কত পেতাম, 104, কিন্তু যেহেতু এটাতে ভেনাস ব্লাডটাই চলে আসতেছে, তাহলে এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, অক্সিজেন অনেক কম, এটা যখন এখানে মিক্স হবে তাহলে আমার এখানে টোটাল যে প্রেশার সেটাকে কমায় ফেলবে, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড মিক্স ব্লাড চলে আসতেছে, তাহলে টোটাল অক্সিজেনের পার্শিয়াল প্রেশার এখানে কমে 70 হয়ে যাবে। এটা বলবো আমরা ভেন্টিলেশন ডিফেক্ট, অর্থাৎ আমার ভেন্টিলেশনটা হচ্ছে না, গ্যাস এক্সচেঞ্জের জন্য এয়ার আসতেছে না, কিন্তু পারফিউশন ঠিক আছে, তাহলে হচ্ছে ভেন্টিলেশন ডিফেক্ট উইদাউট পারফিউশন ডিফেক্ট, আমার ব্লাড ফ্লো ঠিক আছে, এক্ষেত্রে আমার পারফিউশন ঠিক আছে কিন্তু ভেন্টিলেশনটা শূন্য, অর্থাৎ উপরের ভ্যালুটা শূন্য, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো 0, অর্থাৎ ভেন্টিলেশন পারফিউশন রেশিও 0। তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিও যদি আমি তোমাকে বলি যে কোনো একটা এয়ার লাংয়ের কোনো একটা স্পেসে ভেন্টিলেশন পারফিউশন রেশিও হচ্ছে যে 0.5, এক্ষেত্রে আমরা কী বুঝতে পারি, এটাকে বুঝতে পারি আমরা ভেন্টিলেশনের চেয়ে পারফিউশনটা বেশি, অর্থাৎ ভেন্টিলেশনটা কমে গেছে, অর্থাৎ উপরের ভ্যালুটা কমে গেছে, তার মানে আমার লাংয়ে ভেন্টিলেশনের সমস্যা হচ্ছে, কারণ নর্মাল ভ্যালু কত 0.8 আমি জানি, তো 0.8 থেকে কমে যাওয়া মানে উপরের ভ্যালুটা কমে যাওয়া, তাহলে উপরের ভ্যালুটা কমে গেলে সেটা আমার তোমার ভেন্টিলেশনের সমস্যা হচ্ছে। আর যদি আমার ভেন্টিলেশন পারফিউশন রেশিও 0.8 থেকে বেশি হয় তাহলে আমি বুঝতে পারবো এটা হয় পারফিউশন কমে গেছে, যেমন পালমোনারি এম্বোলিজম হতে পারে সেটা, তাহলে পালমোনারি এম্বোলিজম। ওকে, এখন একটা কোশ্চেন, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো, সেই কোশ্চেনটা আমরা পজ করে ট্রাই করতে পারো যে কী হবে। আর এত এখানে একটা প্রবলেম কী নিয়ে আসছে দেখো, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সাডেন অনসেট ডিসনিয়া, তাহলে আমরা একটা সিমটম আমরা কী পাচ্ছি যে সাডেন অনসেট ডিসনিয়া, অর্থাৎ হঠাৎ করেই ডিসনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে পেশেন্টের, তাড়াতাড়ি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, ওর হিস্ট্রি আছে হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া এবং ডায়াবেটিস এবং ক্রনিক কিডনি ডিজিজের হিস্ট্রি আছে, এবং পেশেন্ট হচ্ছে একটা ব্যাংক জব করে এবং বিজনেস ট্রিপ থেকে আসছে, আর প্রেশার একটু নর্মাল এবং পালস একটু হাই, এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখা যাচ্ছে ওভারওয়েট এবং টাকিপনিয়া, অর্থাৎ ওর টাকিপনিয়া মানে রেসপিরেটরি রেট বেড়ে গেছে, রেসপিরেটরি রেট নর্মালের চেয়ে একটু বেশি, এবং লাংস ক্লিয়ার, আমরা অসকালটেশন করে পাচ্ছি যে এখানে লাংয়ে কোনো
ক্রেপিটেশন নাই। ওকে, অর্থাৎ টাকিকার্ডিয়া মানে আমরা অলরেডি এটা এখানে দেখতে পাচ্ছি যে ওর পালস কত, ওর পালস 110, তাহলে অবশ্যই টাকিকার্ডিয়া। এবং ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং ইজ অর্ডার, অর্থাৎ আমরা এটা চেক করতে দিচ্ছি যে আমাদের লাংয়ের ভেন্টিলেশন পারফিউশন রেশিও ঠিক আছে কিনা, সেটা আমরা টেস্ট করতে দিচ্ছি। এখন ওই টেস্ট রেজাল্টে আমরা কী পাবো, তাহলে এখানে আমার কয়েকটা ক্লু এখানে দেওয়া আছে যে ও হচ্ছে যে সাড়ে অংশের ডিসনিয়া, অর্থাৎ ডিসনিয়া একটা ফিচার, এটা হচ্ছে সার্ডেন এটা ডেভেলপ করছে সার্ডেন হঠাৎ করে। এবং হচ্ছে টাকিপনিয়া, হার্ট রেট বেশি, মানে টাকিকার্ডিয়া, আর টাকিপনিয়া মানে রেসপিরেটরি রেট বেশি, হাই রেসপিরেটরি রেট। আর এখানে আরেকটা জিনিস বলা আছে, এটা হচ্ছে খেয়াল করতে হবে যে রিটার্ন ফ্রম বিজনেস ট্রিপ, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে আসছে, মানে ওর অনেক লম্বা একটা জার্নি। তো অনেক লম্বা একটা জার্নি যেহেতু, তাহলে ওকে হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে প্লেনে বসে থাকতে হয়েছে। প্লেনে বসে থাকা মানে ওর মুভমেন্ট কম হয়েছে, অর্থাৎ ওর বডিতে ওর মাসেল মুভমেন্ট যদি কম হয়, আমাদের বডিতে আমাদের আমাদের পায়ে যেটা হয়, আমাদের পা কিন্তু গ্র্যাভিটির এগেনিস্টে পাম্প করে হচ্ছে যে ব্লাডকে হার্টে ফেরত পাঠায়। অর্থাৎ আমাদের ভেনাস সিস্টেম যখন পা থেকে আসে, সেটা কিন্তু গ্র্যাভিটির এগেনিস্টে আসতে হয়। এবং সেখানে যে আমাদের পায়ে যে কাফ মাসেলগুলো আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস, পায়ে কাফ মাসেল, এই কাফ মাসেলগুলো যখন আমার পায়ে মুভমেন্ট করে, সেগুলো কন্ট্রাক্ট করে এবং সেখান থেকে পাম্প করে ওরা ব্লাডটাকে হার্টে ফেরত পাঠায়। এখন যদি কোনো কারণে আমাদের মুভমেন্ট বা অ্যাক্টিভিটি একটা লম্বা সময়ের জন্য অফ থাকে, অর্থাৎ মুভমেন্ট যদি আমরা কম করি, তাহলে দেখা যায় যে এখানে ব্লাড আমাদের পায়ের দিকে স্টেসিস হয়ে জমে যেতে পারে। এবং ব্লাড যদি আমাদের কোনো কারণে সার্কুলেশনে জমে যায়, তাহলে সেখানে কী হবে, সেখানে হচ্ছে থ্রম্বাই ফর্ম হবে। অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের ভিতরে, এটা যদি ব্লাড ভেসেল হয়, ব্লাড ভেসেলের ভিতরে ছোটো ছোটো থ্রম্বাই ফর্ম হবে। এবং সেই থ্রম্বাইগুলো এই স্পেস থেকে আলাদা হয়ে গিয়ে, এখান থেকে আলাদা হয়ে গিয়ে সেটা অ্যাম্বোলাই ফর্ম হতে পারে। থ্রম্বাস মানে কি, সেটা যদি লুমেনের সাথে লেগে থাকে একটা ব্লাড ক্লট, এবং সেটা যদি এখানে আলাদা হয়ে যদি সেটা অন্য জায়গায় চলে যায়, তখন সেটাকে আমরা কী বলবো, অ্যাম্বোলাই। তাহলে আমরা বলতে পারি এই যে এটা যদি এখান থেকে মুভ করে, তখন সেটা অ্যাম্বোলাই। এবং যেহেতু সেটা ভেন, তাহলে আমাদের পায়ের ভেন থেকে সেটা আসবে আমাদের রাইট এট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকল লাঙে যাবে না। আমরা যদি এখানে লাংটা দেখাই, আমরা এটা যদি আমাদের লাং, তাহলে আমাদের এই ক্লটটা, মনে করো পায়ের এখানে একটা ক্লট, তাহলে যদি মুভমেন্ট কমে যায় কোনো কারণে পায়ের, সেটা অনেক 18 ঘন্টা 20 ঘন্টা যদি কোনো মুভমেন্ট না করে, তাহলে সেই ক্লট আমাদের রাইট এট্রিয়ামে আসবে, দেন রাইট ভেন্ট্রিকল, দেন লাঙে গিয়ে কোনো একটা কী হবে, পালমোনারি ক্যাপিলারিতে বা পালমোনারি আর্টারিতে আটকে গেলে সেখানে কী হবে, আমরা ওই অংশটাতে আমাদের এই ফিচারগুলো, আমাদের এরকম একটা সমস্যা হবে না যে আমাদের এখানে একটা অ্যাম্বোলাই এখানে জমে যাবে। তাহলে আমাদের একটা অংশে পারফিউশন কমে যাবে। তাহলে পারফিউশন কমে গেলে কী হবে, আমাদের এখানে আমাদের যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, সেটা কমে যাবে। সেটা কমে গেলে আমাদের ডিসনিয়া ডেভেলপ, এবং এটা যেহেতু হঠাৎ করেই আমাদের লাঙে এসে আটকে যেতে পারে, তাহলে যে শ্বাসকষ্ট বা ডিসনিয়া, সেটা কী হবে, সেটা হবে একটা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে, হঠাৎ করে আমাদের সাড়ে অংশের ডিসনিয়া হবে। তাহলে পেশেন্টের যদি এরকম একটা হিস্ট্রি থাকে যে লং ট্রিপ, অর্থাৎ অনেক লম্বা একটা দূর ভ্রমণের, এবং ওর দেখো হাইপারলিপিডেমিয়া এবং ডায়াবেটিস মেলিটাস, তাহলে ওর অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে পায়ের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সেখান থেকে একটা থ্রম্বাই আলাদা হয়ে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কী কারণে ওর থ্রম্বাই হতে পারে, হাইপারলিপিডেমিয়া, ডায়াবেটিস মেলিটাস, সেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এবং আরেকটা রিস্ক ফ্যাক্টর কি, বিজনেস ডিজিজ। ওকে, আর আমরা ইসিজিতে তেমন কোনো ফাইন্ডিংস পাই নাই। এবং আমরা লাংস আর ক্লিয়ার, এটা কেন ইম্পর্ট্যান্ট, লাংস ক্লিয়ার বলতে যদি আমাদের কোনো কারণে হার্ট ফেলিওর হয়, আমরা সেটা দেখেছি পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার করানোর সময়, যদি আমাদের কোনো হার্ট কোনো কারণে লেফট ভেন্ট্রিকল ফিল করে, পাম্প করতে পারে না ব্লাডকে, তখন ব্লাড এখানে জমা হবে, তাহলে আমাদের লেফট এট্রিয়ামে ব্লাড জমা হবে। এবং লেফট এট্রিয়ামে ব্লাড থেকে আসে, লাং থেকে ব্লাড আসে। তাহলে লেফট এট্রিয়ামে যদি ব্লাড জমা হয়, তাহলে আমাদের পালমোনারি ভেন এখানে ব্লাড জমা হবে, আর পালমোনারি ক্যাপিলারিতে ব্লাড জমা হবে।
তাহলে পালমোনারি ক্যাপিলারি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা বেড়ে যাবে। তাহলে পালমোনারি ক্যাপিলারি প্রেশার যদি বেড়ে যায় সেখান থেকে চারদিকে ফ্লুইড লিক হবে। তাহলে ফ্লুইড লিক হলে এখন আমাদের কী হবে, যদি আমাদের লাং হয় ওই লাংয়ে আমাদের যে অ্যালভিওলাই, এই যে অ্যালভিওলাইগুলোর চারপাশে কী হবে, ফ্লুইড জমা হবে। এই অ্যালভিওলাই হচ্ছে চারপাশে ফ্লুইড জমা হয়, সেটাকে আমরা বলি কি পালমোনারি ইডেমা। তাহলে পালমোনারি ইডেমা যদি ডেভেলপ করে তখন হচ্ছে আমরা যদি সেটাকে স্টেথোস্কোপ দিয়ে আমরা যদি লাঙে শোনার চেষ্টা করি, আমরা কিছু বাতাসের বুদবুদের সাউন্ড শুনবো, সেটাগুলো আমরা ক্রেপস বা ক্রিপিটেশন। তাহলে ক্রিপিটেশন আমরা কখন শুনবো, কিছু হার্ট ফেলিউরে যদি আমরা অসকালটেট করি, তাহলে আমরা তো এখানে আমরা লাং ক্লিয়ার পাচ্ছি অসকালটেট, তার মানে হার্ট ফেলিউর হয় নাই, তার মানে সেটা অন্য কিছু। যেহেতু লাংস ক্লিয়ার, তাহলে আমরা সেটা এখানে আমাদের হিস্ট্রি থেকে বিজনেস ট্রিপ এবং সাডেন অনসেট ডিসনিয়া এবং লাং ক্লিয়ার, তাহলে সেটা হার্ট ফেলিউর না, এবং আমাদের ইসিজিতেও কোনো সমস্যা নাই, তাহলে আমরা ভেন্টিলেশন পারফিউশনে কী পাবো, পালমোনারি অ্যাম্বোলিজমের ফিচার পাবো। তাহলে পালমোনারি অ্যাম্বোলিজমে কী হয়, ও পারফিউশনের সমস্যা, কিন্তু ভেন্টিলেশন ঠিক থাকে, তাহলে পারফিউশন ডিফেক্ট উইদাউট অ্যান অ্যাসোসিয়েটেড ভেন্টিলেশন ডিফেক্ট। আমাদের অ্যান্সার হবে সি। ওকে, ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো অন্য আরেকটা টপিক পড়ানোর জন্য। থ্যাংকস।